7 এমপির অবৈধ সম্পদের অনুসন্ধানে ধীর গতি নিয়ে প্রশ্ন, সম্পদের হিসাবও চায়নি দুদক। নোয়াখালীর বেগমগঞ্জে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই, সঙ্গে বাদল সহ 3 আসামি। রাখাইনে সেনা অভিযানের কারণে তৈরি হচ্ছে না সুষ্ঠু পরিবেশ, অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন। রাজধানীতে পাইকার আড়তদাররা ইচ্ছে মতো ঠিক করে সবজির দাম, নেই কোনো তদারকি। 4 মাস পর পদ্মা সেতুতে বসছে 32তম স্প্যান, দৃশ্যমান সেতুর 4800 মিটার অংশ। ধীর গতিতে চলছে 7 সংসদ সদস্যের অবৈধ সম্পদের অনুসন্ধান। 1 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত মাত্র 2 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদের সম্পদের খোঁজ খবর নেওয়া হলেও কারো কাছেই চাওয়া হয়নি সম্পদের হিসাব। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে নাম আসে 5 সংসদ সদস্যের। একই বছর 18 সেপ্টেম্বর এদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, নারায়ণগঞ্জ 2-এর নজরুল ইসলাম বাবু, ভোলা 3 আসনের নুরুন নবী চৌধুরী শাওন এবং বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এদের মধ্যে শুধু সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে ডেকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU সহ কয়েকটি প্রতিষ্ঠানে সম্পদের তথ্য চাওয়া হয়েছে। তবে দুদক বলছে পর্যায়ক্রমে ডাকা হবে বাকিদেরও। হয়তো যার কেসটি আগে গ্রহণ করা হয়েছে সে তার ব্যাপারে একটু অগ্রসর বেশি হয়েছে, অথবা পরিস্থিতির কারণে কোনোটা একটু অগ্রসর হয়েছে, কোনোটা একটু পিছনে আছে, তবে ব্যবস্থা মোটামুটি একই রকম। অনেক মামলায় দুদক দ্রুত কাজ করলেও সংসদ সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্নীতি রোধে রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে আমলে না নিয়ে দুদকের কাজ করা উচিত বলে মনে করছে টিআইবি। কোনো প্রকার প্রভাব বা করুণার ঊর্ধ্বে থেকে যদি দুর্নীতি দমন কমিশন তার দায়িত্ব যথাযথ পালন করতে পারেন, তাহলে অবশ্যই এটা দেশবাসীর জন্য সুসংবাদ হবে। এবছর ফেব্রুয়ারিতে লক্ষ্মীপুর 3 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের অবৈধ সম্পদ খোঁজা শুরু করে দুদক। একই অভিযোগে পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী জনাব খুরশিদ আলম খান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজধানী বিজয়নগর থেকে। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। জনাব খুরশিদ আলম খান, আপনাকে অনেক স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে বিষয়টি নিয়ে আসলে আমাদের এই প্রতিবেদন, 7 এমপির যে সম্পদের হিসাব, সেটিতে ধীরগতি দুদকের পক্ষ থেকে। এই ধীরগতির কারণ কি? এতদিনেও কেন সম্পদের হিসাব চাওয়া হয়নি তাদের কাছ থেকে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি আপনার কথার সঙ্গে একটু ডিফার করছি। ধীরগতি মোটেই না। একটা সম্পদের নোটিশ জারি করতে হলে তথ্য উপাত্ত লাগে। এই অনুসন্ধান কার্য চলছে। তথ্য উপাত্ত পাওয়া গেলে পর্যায়ক্রমে সবাইকে সম্পদের নোটিশ জারি করা হবে। কাজে ধীরগতির প্রশ্নই আসে না। পাপুলের স্ত্রীর বিরুদ্ধে তো অলরেডি আমার জানা মতে শেষ, এখন বাকিদেরও কাজ চলছে। আপনারা খুবই অল্প সময়ের মধ্যে জানতে পারবেন তাদের প্রতি সম্পদের নোটিশ জারি করা হয়েছে। আমি সম্পদের নোটিশ যদি দুদক জারি করতে হয়, তার হাতে কিছু ক্রেডিবল বিশ্বাসযোগ্য তথ্যউপাত্ত লাগে। সেই তথ্যউপাত্তের শেষ পর্যায়ে আছে, শেষ হলেই আপনি সবকিছু দৃশ্যমান হবে। কাজে ধীরগতি এটা মোটেও ঠিক না। সেক্ষেত্রে আসলে কবে নাগাদ এই অনুসন্ধান, যে প্রক্রিয়াগুলোর কথা আপনি বলছেন, সেগুলো আসলে কবে নাগাদ হতে পারে? জি দেখুন, অনুসন্ধান করার আইনি একটি সময়সীমা আছে, 75 ওয়ার্কিং ডেজ, 75 কার্য দিবস।
এই 75 কার্য দিবসের মধ্যে বন্ধের দিন, ছুটির দিন শুক্র শনি বাদ যাবে এবং দুদক এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই 75 কার্য দিবসের মধ্যেই শেষ করছে। কোনো ক্ষেত্রে যদি 75 কার্য দিবস পার হয়েও যায় সেটা আইনে অসিদ্ধ হবে না। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের জাজমেন্ট আছে, এটা ম্যান্ডেটরি না, ডাইরেক্টরি। কাজেই আপনি ধৈর্য হারাবেন না, কার্য দিবস কালীন সময়ের মধ্যেই আপনি দৃশ্যমান হবে আপনার চোখে সবকিছু। সেক্ষেত্রে আসলে বিভিন্ন মহল থেকে যে প্রশ্নটি উঠেছে, আমরা এই প্রতিবেদনের মাধ্যমে দেখছিলাম যে এই ধীরগতির বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পরিচয় বা সামাজিক যে তাদের অবস্থান, সেটির কারণে আসলে দুদকের এই অনুসন্ধান পিছিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। জি দেখুন, দুর্নীতি দমন কমিশন একটি সেন্সিটিভ জায়গা। এখানে তার প্রত্যেকটা কাজ উচ্চতর আদালতে টেস্টেড হয়। একজন সাধারণ নাগরিক যদি প্রশ্ন উঠায়, আমি সেটাকে সাধুবাদ জানাই, কারণ এটা প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। তবে আপনাকে আমি এতটুকু এনশিওর করতে পারছি, রাজনৈতিক পরিচয় দুর্নীতি দমন কমিশনের কাছে কোনো পরিচয় না। দুর্নীতি দমন কমিশন আইনের দৃষ্টিতে প্রত্যেকটা অনুসন্ধান সমানভাবে করে। উনি যেই হোক, হি মে বি মিনিস্টার, মে বি পার্লামেন্ট মেম্বার, দ্যাট ইজ এ মেটেরিয়াল। কাজেই আপনি একটু ধৈর্য ধরেন, সবকিছুই দৃশ্যমান হবে। জনাব খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের সাথে। এদিকে ফেসবুকে অস্ত্রের ছবি দিয়ে ব্যাপক সমালোচিত বগুড়া 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। গতকাল অস্ত্র হাতে তার ছবিটি ভাইরাল হয় ফেসবুকে। যোগাযোগ করা হলে তিনি জানান নিজের নিরাপত্তার জন্য এই অস্ত্র কিনেছেন তিনি। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 2 মাসের মাথায় দামি গাড়ি কিনে সমালোচিত হন এই সংসদ সদস্য। 2018 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী না থাকায় হঠাৎ করেই রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয়া হয়। ট্রাক প্রতীক নিয়ে তিনি 1,90,299 ভোট পেয়ে নির্বাচিত হন। আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 2 মাসের মাথায় বদলে যায় আর্থিক অবস্থাও, যদিও তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন 5,000 টাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনা তদন্তে 3 আসামি বাদল, কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সকাল 10টায় আসামিদের নিয়ে নির্যাতিত ওই নারীর বাড়িতে যান নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ পাটোয়ারি। এর আগে শুক্রবার সকালে পিবিআই নোয়াখালীর ইন্সপেক্টর সুভাষ চন্দ্র পালের নেতৃত্বে একটি তদন্ত দল নির্যাতিত নারীর বাড়ি পরিদর্শন করেন। বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা, নির্যাতন ও ভিডিও চিত্র ধারণের ঘটনাটি ভাইরাল হওয়ার পর সারা দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বাদলকে প্রধান আসামি ও 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 7-8 জনের বিরুদ্ধে মামলা দুটি করেন। নারীকে নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের ঘটনায় দায়ের হওয়া মামলা দুটি তদন্ত করছে পিবিআই। এখন পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 4 আসামি। এ বিষয়ে আরও জানবো আমরা, আমাদের নোয়াখালী সহকর্মী সেখানে রয়েছেন আবু নাসের, তার কাছে আমরা এখন চলে যাচ্ছি। আবু নাসের, আজ পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরেজমিনে 3 আসামিকে নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পিবিআই এই দায়িত্ব নেওয়ার পর এই যে অনুসন্ধান, সেটার অগ্রগতি কেমন বলে মনে হচ্ছে? জি, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে যে বিভৎস ঘটনাটি ঘটে গেল গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এরপর পরে আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী এবং সারা দেশের যে নাগরিক সমাজ নারী অধিকার, শিশু অধিকার নিয়ে কাজ করেন এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তৎপর হয়ে উঠে সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরার বিষয়ে মামলাটিকে গুরুত্ব সহকারে দেখে এক পর্যায়ে এই নির্যাতিতা নারীকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেই। এর পরপরে রোববার রাতে ওই নির্যাতিত নারী বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 1টি মামলা এবং পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা। 2 মামলায় মোট 9 জন করে আসামির নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি রাখা হয় আরও 6-7 জনকে। মামলাটি বেগমগঞ্জ মডেল থানায় তদন্তাধীন থাকলেও গত বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এই মামলাটি গত শুক্রবার পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআইতে হস্তান্তরের পরপরে পিবিআই এর একটি প্রতিনিধি দল শুক্রবার ভুক্তভোগী ওই নারীকে নিয়ে বেগমগঞ্জের ওই জয়কৃষ্ণপুর গ্রামে ঘটনাস্থলে ঘুরে আসে, সেখানে পরিদর্শন করে। এ সময় পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। আজ
এই প্রথম মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আরও ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা মিলে ঘটনাস্থলে ৩ আসামিকে নিয়ে তারা পরিদর্শন করেন। এই ৩ আসামি হচ্ছেন বাদল, কালাম এবং সাজু। এদেরকে নিয়ে প্রায় ২০ মিনিট 10টা 10 থেকে ২০ মিনিট তারা সেখানে অবস্থান করেন। এ সময় ভুক্তভোগীর ঘর, ঘটনাস্থল এবং আশপাশের এলাকা তারা পর্যবেক্ষণ করেন। তবে এ সময় অন্য কোনো সাক্ষী বা এলাকার লোকজনের সাথে পিবিআই কর্মকর্তা কথা বলেননি। তারা প্রায় ২০ মিনিট অবস্থান করে সেখান থেকে পিবিআই জেলা কার্যালয়ে ফিরে আসেন। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে পিবিআইয়ের নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির সাথে। তিনি জানিয়েছেন যে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে পিবিআই দেখছে এবং এই মামলাটিকে যথাযথভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে তারা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে তৎপর রয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে সব তথ্য এখনই গণমাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন না। এই মুহূর্তে একটি তথ্য দিয়ে আমি শেষ করতে চাই, 2 জন আসামিকে কিছুক্ষণের মধ্যে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য হাজির করার কথা রয়েছে। একটি গাড়িও ইতিমধ্যে এই আদালতে প্রবেশ করেছে। আমরা জানি না ওই গাড়িতেই ওই আসামিরা রয়েছেন কিনা। এই আদালতের মুখ্য বিচারিক হাকিমের কাছে ওই 2 আসামি 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। এদিকে ধর্ষকের বিচারের দাবিতে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অনশনের 3য় দিনে এসে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে না গিয়ে ওই শিক্ষার্থী অনশন চালিয়ে যাচ্ছেন। ধর্ষককে গ্রেপ্তার ও তার বিচার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তিনি সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও নারী নির্যাতনেরও বিচার দাবি করেন। গত 21 ও 23শে সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে 2টি মামলা করেন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী। এদিকে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিভিন্ন সময় প্রভাবশালী ও তাদের আশ্রয় প্রশ্রয়ে ধর্ষকদের বিচার হচ্ছে না বলে মানববন্ধনে দাবি করা হয়। এ সময় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে 12 দফা দাবি তুলে ধরে সুজন। ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন স্থানে মানববন্ধনে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করেন। ধর্ষণের প্রতিবাদে বরিশালে সমাবেশ, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নারীবাদী সংগঠন ও শিক্ষার্থীরা। নগরীর সদর রোডে জেলা ও মহানগর যুব সংহতি, সুজন ও উদীচী আলাদাভাবে কর্মসূচি পালন করে। রাজশাহী নগরীর 0 পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। খুলনায় বক্তারা ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সিলেটে বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তারা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি পালিত হয় রংপুর, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। সকল মানুষ যখন একযোগে এর বিরুদ্ধে আন্দোলন করবে, রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, তখনই আমরা মনে করব যে বাংলাদেশ থেকে আমরা এই নারী নির্যাতন, ধর্ষণ মুক্ত একটি দেশ আমরা গড়ে তুলতে পারব। সুষ্ঠু বিচার এবং দোষীদের যারা এই জঘন্যতম কাজে লিপ্ত আছে তাদের অনতিবিলম্বে বিচার করে। মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। দেশটির নির্বাচনের পর আলোচনার টেবিলে বসার জন্য নেপিদোকে চাপ দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এজন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। নভেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির মিয়ানমার। স্থানীয়দের অভিযোগ, রাখাইন ও এর আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির পরিবর্তে পরিস্থিতি আরও ঘোলাটে করছে মিয়ানমার। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমার মিলিটারি যদি টিকে থাকতে হয়, অন্য কথায় ইয়ঙ্গনের যে মিলিটারি বা বার্মান মিলিটারি, সেটা যদি টিকে থাকতে হয় তাহলে
তার সবসময় এই ধরনের অভিযান, যুদ্ধ, এই ধরনের জিনিস করেই তার থাকতে হবে। রাখাইন প্রদেশে আপনার তাতমাদাও যে সিকিউরিটি নাকি বলে ক্লিয়ারেন্স অপারেশনস করছে, তো সেইটা একটু মনিটর করার বিষয় আছে এবং এর মাধ্যমে আমরা যাতে উই ডোন্ট গেট কট অফ গার্ডেড। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বছরে বাংলাদেশ মিয়ানমারের 2টি বৈঠক হওয়ার কথা, কিন্তু গত 3 বছরে হয়েছে 4টি। পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় বসতে এখন নির্বাচনের অজুহাত দেখাচ্ছে নেপিদো। কন্টিনিউ টু পারসু ইট এবং মেবি ইলেকশনের পরে আমরা আরও জোর করে ইয়ে করার মানে আমাদের ইয়ে করবো এবং চায়নাকেও আমরা বলবো যে তোমরা আমাদেরকে সাহায্য করো সো দ্যাট মিয়ানমার ক্যান মেক আপ দেয়ার মাইন্ড। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ টিকিটের জন্য রাজধানীর কারণ বাজার এবং মতিঝিলে আজও ভিড় করেছেন প্রবাসীরা। তবে টোকেন পদ্ধতি থেকে সরে আসার পর কারণ বাজারে ফিরেছে কিছুটা শৃঙ্খলা। 30 অক্টোবরের মধ্যে ভিসা ও ইকামার মেয়াদ শেষ হবে এমন 200 জনকে আজ টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এছাড়া টোকেন পাওয়ার পরও যারা সংগ্রহ করতে পারেননি তাদেরও দেওয়া হচ্ছে টিকিট। মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ে ভিসা ও ইকামার মেয়াদ থেকে 450 জনকে টিকিট দেওয়া হচ্ছে আজ। এদিকে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির আগে অনেক সৌদি নিয়োগকর্তা ইকামার বাড়ানোর জন্য শ্রমিকদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে বলেও অভিযোগ অনেক প্রবাসী। এছাড়া করোনা পরীক্ষার ছাড়পত্র নিয়ে এখনও ভোগান্তি কমেনি বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটের করোনা ভাইরাস নমুনা পরীক্ষা কেন্দ্র সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, আপনি সকাল থেকে সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশের বুথের সামনে থেকে আপনি আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন করোনা পরীক্ষার সনদ নিয়ে তো অনেক ধরনের ভোগান্তির কথা শুরু থেকেই প্রবাসীরা জানিয়েছেন। সংকট কত কেটেছে এবং কী ধরনের অভিযোগ তারা এখন পর্যন্ত করছেন? দেখুন, করোনা পরীক্ষা নিয়ে কিন্তু এই জন্য এখানে যারা প্রবাসীরা করোনা টেস্ট করাতে এসেছেন তাদের কিন্তু একটাই দাবি যে অন্ততপক্ষে টিকিট কাটার পর করোনা পরীক্ষার জন্য 24 থেকে 48 ঘন্টা সময় যদি তারা পান তাহলে ওই সময়ের মধ্যে কিন্তু তারা করোনা পরীক্ষা করাতে পারবেন এবং ভোগান্তির যে বিষয়গুলো ওইগুলি অনেকটা কমে আসবে। আর এছাড়া আপনি জানেন যে আমি সকাল থেকেই কিন্তু সৌদি এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে ছিলাম। সেখানে আমি দেখেছি যে টিকিট বিতরণ যে ব্যবস্থা সেই বিতরণ ব্যবস্থাতে কিন্তু যে ভোগান্তি গেল কয়েকদিন ছিল টোকেন ব্যবস্থা থেকে সরে আসার পর সেই ভোগান্তির পরিমাণ কমে গিয়েছে। কিন্তু আরও যে কিছু বিষয় থেকে যায় অর্থাৎ ইকামা এবং ভিসার মেয়াদ বৃদ্ধিতে স্বয়ংক্রিয়ভাবে এটি বৃদ্ধি পাবে ভিসার মেয়াদ, এমন ঘোষণা কিন্তু সৌদি সরকার দেয়। কিন্তু সৌদি সরকারের সেই ঘোষণা অনুযায়ী সৌদি দূতাবাস অনুমোদিত যে 18টি এজেন্সি আছে সেই এজেন্সিগুলোতে গিয়ে কিন্তু আসলে যে নির্ধারিত চার্জ 3,500 টাকা ওই 3,500 টাকার বিনিময়ে কিন্তু ভিসার মেয়াদ বাড়াতে পারছেন না প্রবাসীরা। তারা আমাদেরকে যেটি অভিযোগ করেছেন যে এজেন্সিগুলো অনেক ক্ষেত্রে 50 থেকে 80,000 টাকা দাবি করছে, আবার অনেক এজেন্সি ভিসার মেয়াদ বাড়াতেও রাজি হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে এইসব মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো তারা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন যে ইকামা ভিসার মেয়াদ নবায়নের যে সমস্যায় তারা ভুগছেন এবং করোনা পরীক্ষাতে করাতে এসে সময় স্বল্পতায় তারা ভুগছেন, এই সময় স্বল্পতা এবং ইকামা ভিসার মেয়াদ এই দুইটি বিষয় নিরসনে সরকারের কাছ থেকে কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা। বিপ্রজিৎ, সাথেই থাকবেন। 6 বছরেও প্রতিষ্ঠিত হয়নি রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ক্যাম্পাস। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেও কবে মূল কাজ শুরু হবে তাও জানেন না কেউ। এ অবস্থায় হতাশ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 2014 সালে। সে সময় রাঙামাটি জেনারেল হাসপাতালের একটি ভবনকে অস্থায়ী ক্যাম্পাস বানিয়ে মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়। কিন্তু এতদিনেও এই মেডিকেল কলেজের নিজস্ব কোনো ভবন গড়ে ওঠেনি। কলেজের মূল ভবন তৈরি না হওয়ায় নানা সমস্যার মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া ইন্টার্ন করার কোনো সুযোগ সুবিধা না থাকায় যেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের জন্য যে ধরনের ইকুইপমেন্টের দরকার হয় সে ধরনের ইকুইপমেন্ট এখনও নাই। এখানে একটাই মাত্র ওটি, একই ওটিতে আপনার জেনারেল যে সার্জারিগুলো ওগুলো হচ্ছে, আবার গাইনির অপারেশনগুলো হচ্ছে। আমরা স্টুডেন্টরা সবাই কোণঠাসা হয়ে পড়েছি ক্লাসরুমের জন্য, ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। দেখা যাচ্ছে একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলে অন্য ব্যাচকে ওয়েট করতে হচ্ছে ক্লাসের জন্য। কবে স্থাপনার কাজ শুরু হবে তাও নিশ্চিত নয়।
মেডিকেল কলেজের ক্যাম্পাস নির্মাণে এত দেরি হয় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিকূলতার মধ্য দিয়ে এই রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল, কিন্তু অদ্যাবধি 6 বছরও এখনো মেডিকেল কলেজের আমরা কোনো দৃশ্যমান কাজ এখন আমরা দেখতে পাই নাই। অবকাঠামো উন্নয়ন এবং অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। মেডিকেল কলেজের তথ্য মতে এই অর্থ বছরে কলেজের জন্য কোনো বরাদ্দ নেই। ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে, বাকি নকশার কাজ। সেপ্টেম্বর 1 তারিখে আমাদের নতুন ক্যাম্পাসের জন্য নির্ধারিত যে জায়গা, ওই জায়গা পরিদর্শন করে গেছেন এবং আগামী মাস নাগাদ ওনারা একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবেন। তারপরে আমাদের প্রকল্পটা ডিবিবিতে যাবে। বর্তমানে কলেজে 6টি ব্যাচের শিক্ষার্থী রয়েছে, এরই মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থী পাশ করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ঠেকাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নানা ধরনের ওষুধ সেবন করছেন অনেকে। ওষুধ বিক্রেতারাও বলছেন করোনা পরিস্থিতিতে অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন ট্যাবলেটের বিক্রি বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার নানা ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। মাস্ক, হ্যান্ড গ্লোভ, স্যানিটাইজার ব্যবহারের পরেও করোনার ঝুঁকি থেকে মুক্ত হতে অনেকেই খাচ্ছেন মাত্রাতিরিক্ত ঔষধ। জিঙ্ক, ভিটামিন বি এবং ভিটামিন সি ছাড়াও অ্যান্টিবায়োটিকের সেবন বেড়েছে বহুগুণে। গৃহিণী নিপুণ জাহান শাহবাগে ফার্মেসিতে এসেছেন বাড়ির অন্য সদস্যদের জন্য ওষুধ নিতে। করোনামুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন ধরে জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন সেবন করছেন। বিক্রেতারাও জানান অন্যান্য সময়ের চেয়ে অ্যান্টিবায়োটিক ও ভিটামিন বিক্রি বেড়েছে বহুগুণে। ভিটামিন সি, ই কাপ, তারপরে আপনার জিন, এগুলি খাচ্ছি। এখনো ছড়াচ্ছে জিনিসটা, তো সুতরাং সুরক্ষার জন্য আমাদেরকে এটা খেতে হচ্ছে। করোনার ট্রিটমেন্ট হিসাবে মানুষ নিত ভিটামিন সি, মাল্টিভিটামিন, প্যারাসিটামল জাতীয় ওই ওষুধগুলো এবং অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, এই কয়েকটা ফটোকে সাইজ। যে ভিটামিনের প্রয়োজন নেই তাও ব্যবহার হচ্ছে নিয়মিত। জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও অন্যান্য ভিটামিন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলে শরীরের জন্য ক্ষতিকর। যে ভিটামিন সি যদি আমি বেশি খাই তাহলে আমার শরীরের পিএইচ যে লেভেলটাকে তারতম্য ঘটাবে এবং যার ফলে আমার কিডনি পাথর হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। ভিটামিন ডি যদি খাই তাহলে সেটা আমার ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে শরীরে, ব্লাডে, এবং ক্যালসিয়াম বেড়ে গেলে আমার কার্ডিয়াক প্রবলেমস তৈরি হবে, কিডনি সমস্যা তৈরি হবে। করোনার হয়তো সন্দেহ করলে বা মনে হলে নিজেরাই আইভারমেকটিন খায়, ডক্সিসাইক্লিন খায়, ফেভিপিরাভির, অনেক রোগী নিজেরাও কিন্তু খায়। তা আমার মনে হয় যেগুলো না করাই ভালো, একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর কি। কারণ যে কোনো ওষুধ তো এটা কেমিক্যাল জিনিস, তো এগুলো তো পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও ওষুধ সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। রোগীদের প্রতি আমার পরামর্শ যে আপনারা নিজেরা ওষুধ দোকান থেকে কিনে খাবেন বা দোকানদারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত না, একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই কিন্তু সবচেয়ে ভালো। করোনা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমন খুশি তেমন দাম রাখো, এমনটি চলছে রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে। যখনই কোনো পণ্যের সংকট দেখা দেয় ইচ্ছে মতো দামে তা বিক্রি শুরু করেন পাইকার ও আড়তদারেরা। এবারও তার ব্যতিক্রম নয়। 100 গজের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচ সহ অন্য সবজির দামের পার্থক্য 30 টাকা। তবে দামের এই তারতম্য রোধে নেই কোনো নজরদারি। রাত নামার সাথে সাথেই উত্তরের জেলা বগুড়া, রাজশাহী, দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, ঢাকা বিভাগের ফরিদপুর, নরসিংদী সহ অনেক জেলা থেকে রাজধানীতে ঢোকে শত শত সবজিবাহী গাড়ি। রাস্তায় অস্বাভাবিক কোনো পরিস্থিতি না থাকায় পণ্যবাহী গাড়িগুলো আসছে প্রায় বিনা বাধায়। গোটা শহর যখন নিস্তব্ধ, তখন ব্যতিক্রম কারওয়ান বাজার। ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর। ট্রাকে ট্রাকে আসছে সবজি, বিক্রি হয়ে যাচ্ছে নিমিষেই। কারওয়ান বাজারের ঢাকা ব্যাংকের গলি, এখানে 5 জন কাঁচামরিচ বিক্রেতার সঙ্গে কথা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজের। তাদের দুজন জানান দাম 200 টাকা কেজি, আরেকজন জানান দাম 10 টাকা কম। এখান থেকে প্রায় 100 গজ দূরে এলসি মার্কেটে একই কাঁচামরিচের দাম 170 থেকে 80 টাকা, অর্থাৎ পাইকারি বাজারেই দামের ব্যবধান 30 টাকা। খুচরা বিক্রেতারা জানান এ দামের সাথে 20 থেকে 40 টাকা যোগ করে ভোক্তার কাছে বেচবেন তারা। তোয়াটা কিনছে মনে করেন 80 টাকা, 85 টাকা পড়ছে কিনা, আসতে মনে করেন 5 টাকা খরচ, 90 টাকা পড়ছেই।
200 টাকা কেজি বেচছি। আজকে 170 টাকা কিনছি, 180 টাকা বেচতেছি। কেজি কিনতেছি 200 টাকা, 220 টাকা বিক্রি করবো বা 240 টাকা কেজি এরকম দাম বিক্রি করা হবে। বাজার ঘুরে দেখা যায় চিচিঙ্গার দাম 26 থেকে 40 টাকা কেজি। ফুলকপিরও সাইজ ভেদে দামের ব্যবধান অনেক, বিক্রি হয় 30 থেকে 40 টাকা, খুচরায় যা 50 টাকা ছাড়ায়। জালি একটা আছে 30 টাকা, একটা 35 টাকা, একটা 40 টাকা। আমরা যেখান থেকে আনতেছি এটা এখান থেকে কিনায় 25 টাকা, আমরা এখানে 35, 40, 30। এক দোকানের দামের সঙ্গে আরেক দোকানের দামের পার্থক্য এত বেশি কেন? এমন প্রশ্নের সাফ জবাব, একটা দেশি আরেকটা হাইব্রিড। একটা হলো দেশি মাল বড় সাইজ, যেটা ওর দাম বেশি, যেমন এই যে মেহেরপুরের মাল এটার দাম বেশি, আবার কুষ্টিয়ার মালটা হলো ছোট, ওর দামটা কম। তবে শুক্রবারের তুলনায় শনিবার কাঁচামরিচ, পটল সহ কিছু সবজির দাম কম বলে জানান ব্যবসায়ীরা। ব্যতিক্রম আলু, দাম বেড়েছে 2 টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বন্ধ হওয়া 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মালামাল এবং যন্ত্রাংশ চুরির শঙ্কা করছেন শ্রমিকরা। এর মধ্যে 2টি কারখানা থেকে চুরি গেছে প্রায় 2 লাখ টাকার যন্ত্রাংশ। মিলগুলোর হাজার কোটি টাকার পণ্য রক্ষায় নেই তেমন নজরদারি। নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনোজান সুফিয়ান। পাটকল কর্পোরেশনের অধীনে থাকা সব মিল বন্ধ ঘোষণা করা হয় জুলাইয়ে। এর মধ্যে খুলনাতেই 9টি। এসব কারখানায় আছে 5083টি তাঁত, যার বাজার দর প্রায় 1000 কোটি টাকা। এর বাইরেও আছে কয়েক শত কোটি টাকার মালামাল। 23 আগস্ট ক্রিসেন্ট জুট মিলে 1,79,000 টাকা এবং 9 সেপ্টেম্বর যশোর জুট ইন্ডাস্ট্রির 93,000 টাকার মালামাল চুরি হয়। আমরা ঈদের সময় বাড়ি গেছি, তখন এসে দেখি মেশিন ঠিক নাই, আমাদের বাসা বাড়ি ঠিক নাই, ব্যাচেলার চুরি হয়ে গেছে। তাহলে এখন দীর্ঘদিন বন্ধ, এখন তো চুরির আশঙ্কা তো আমরা করবই। যখন জনগণ না থাকে, যেখানে নীরব জায়গা, সে জায়গা কিন্তু চুরি করতে সুবিধা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ানও স্বীকার করেছেন চুরির ঝুঁকির কথা, আশ্বাস দিয়েছেন শিগগিরই ব্যবস্থা নেয়ার। আমি শঙ্কিত এই কারণে যে ওই যে বেড়ায় যদি ক্ষেত খেয়েছে, তাহলে সে ক্ষেত কিন্তু রক্ষা করার ক্ষমতা কারো থাকে না। তো সুতরাং যারা প্রজেক্ট হেড আছেন, প্রত্যেকটা চটকলের আমি মনে করি যে তাদের দায়িত্ব প্রথম, এখানে ডিসি সাহেব আমাদের শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পরে। খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের নিরাপত্তার দায়িত্বে আছেন 98 আনসার সহ 351 জন নিরাপত্তারক্ষী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসানো হচ্ছে আজ। সেতুর 4 ও 5 নম্বর পিলারে বসানো হবে স্প্যানটি। এ নিয়ে 32তম স্প্যান বসানোর কাজ শেষ হবে আজ। এটি বসানোর পর দৃশ্যমান হবে সেতুর 4800 মিটার অংশ। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি, আর 42টি পিলারে বসবে 41টি স্প্যান। 2017 সালের 30 সেপ্টেম্বর সেতুর জাজিরা প্রান্তে 37 ও 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত 10 জুন 25 ও 26 নম্বর পিলারের ওপর 31তম স্প্যানটি বসানো হয়। পদ্মা সেতুর 32তম স্প্যান বসানোর আরও খবর জানাতে এবার মাওয়া থেকে যুক্ত হবেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, স্প্যান বসানোর কাজের অগ্রগতি কেমন? দুপুরের পরে কি কাজ শুরু হয়েছে কিনা এই বিষয়ে জানাবেন এবং পুরো প্রক্রিয়া শেষ হতে কতক্ষণ লাগতে পারে? পুরো প্রক্রিয়া শেষ হতে আসলে দীর্ঘ সময় লাগে, কেননা যেহেতু 4 মাস পরে এই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সেতুর যে প্রকৌশলীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আগে যেরকম প্রতি মাসে একটা বা দুটি স্প্যান বসানো সম্ভব হতো, তো সেই হিসেবে একটা বা দুটি স্প্যান বসালে ক্রেনের যে সক্ষমতা বা ক্রেনের যে কার্যক্ষমতা সেটি খুব বেশি গতিশীল থাকতো। কিন্তু যেহেতু দীর্ঘ 4 মাস পরে আবার আরেকটি স্প্যান বসানো হচ্ছে, সুতরাং ট্রেনের কার্যক্ষমতা অনেকাংশ ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা করতে হয়েছে এবং সেই হিসেবে গতকালকে থেকেই ক্রেনের সক্ষমতাগুলো বিভিন্ন সময় নানাভাবে তারা ওয়ার্ম আপ করেছে এবং ওয়ার্ম আপ করে তারা ক্রেনের সক্ষমতা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা যাতে নিখুঁত হয় সেই হিসেবে তারা সবকিছু সম্পন্ন করেছে এবং 9:30টার পরে স্প্যানটি ক্রেনে বসানোর প্রক্রিয়া শুরু
শুরু হয় আমরা দেখেছি যে তার 2 ঘন্টা পরে ট্রেনে বসাতে সক্ষম হয় স্প্যানটি, এবং তারপরে দুপুরের খাবারের বিরতির পর 1:38 মিনিটে মাওয়ার যে কুয়ারভো কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে সেখান থেকে ট্রেনটি নিয়ে রওনা দেওয়া হয়, এবং সেখান থেকে 4 এবং 5 নম্বর যে পিলারটি রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই পিলারে একদম কাছাকাছি আনা হয়েছে। যদিও এই অর্ধ কিলোমিটার আসতে কমপক্ষে 40 মিনিট সময় লেগেছে, কিন্তু একদম 4 এবং 5 নম্বর যে পিলার রয়েছে সেই পিলারের যে পজিশনে সে এই স্প্যানটি ট্রেনকে নিয়ে থাকার কথা সেখানে এখন পর্যন্ত রাখা সম্ভব হয়নি, কারণ হচ্ছে নদীর যে স্রোত রয়েছে সেই স্রোতের গতিবেগও অনেক, পানির গভীরতাও রয়েছে। সব মিলে নানা সাপোর্টিং অন্যান্য ক্রেনগুলো দিয়ে নানাভাবে চেষ্টা করা হচ্ছে, প্রকৌশলীরা চেষ্টা করছেন এটা কত দ্রুত আসলেও এই 4 এবং 5 নম্বর পিলারের কাছে সেটি স্থাপন করা যায়। এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার। যখন এটি একদম 4 এবং 5 নম্বর পিলারের মাঝামাঝিতে থাকবে ট্রেনটি, একদম সূক্ষ্মভাবে কোনো নড়াচড়া ছাড়াই যখন স্প্যানটি পজিশন মতো আসবে তখন পিলারের উপর স্প্যানটি বসিয়ে দেওয়া হবে, এবং 5 নম্বর পিলারের যে পূর্বের যে স্প্যানটি রয়েছে সেই স্প্যানের সঙ্গে বর্তমান যে স্প্যানটি বসতে যাচ্ছে 32 নম্বর সেটিকে জোড়া দিয়ে দেওয়া হবে, এবং যেটিকে ওয়েল্ডিং বলে। এই ওয়েল্ডিং প্রক্রিয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার, মাঝে মাঝে 2-3 দিনও লেগে যায়, এবং যখন পুরোপুরি এটি স্প্যানের উপর আগের স্প্যানের সঙ্গে এই স্প্যানটি জোড়া দিয়ে দেওয়া সম্ভব হবে তবে সেক্ষেত্রে ট্রেনটির যে লিফটিং অর্থাৎ যেখান থেকে জোড়া লাগানো অবস্থায় আছে ক্রেনের সঙ্গে স্প্যানটি সেটি ছেড়ে দেওয়া হবে এবং পরবর্তীতে ক্রেনটি তার নিজের জায়গায় ফেরত যাবে। স্প্যানের ওয়েল্ডিং প্রক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করার পর 8 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। আরেকটি স্প্যান আরো 6টি স্প্যান যেহেতু প্রস্তুত রয়েছে, সুতরাং আশা করা যায় যে আরো 10 দিনের মধ্যে হয়তোবা আরেকটি স্প্যান বসানো সম্ভব হবে, এবং সেতু কর্তৃপক্ষ আশা করছে যে আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান অর্থাৎ পদ্মা সেতুর 32তম স্প্যান বসানোর কাজের অগ্রগতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, তবে এর কোনো প্রভাব এখন পর্যন্ত বাংলাদেশে নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রাজধানী সহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1টি জায়গায় বৃষ্টি হতে পারে। এর বাইরের এলাকাগুলোয় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌসুমী বায়ুর প্রভাব কেটে যাওয়ার পর চলতি মাসের শেষ দিকে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 36.3 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামে 51 মিলিমিটার। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন, রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতির সম্মতি, 12 দিনে নিহত 3 শতাধিক। বিশাল জয়, বিশ্বকাপ বাছাই পর্ব শুরু। 5 বার কাপ জয়ী ব্রাজিলের বলিভিয়াকে হারালো 5-0 গোলে। মাদারীপুরে প্রসূতির মৃত্যু 2 লাখ টাকায় মীমাংসা করায় সদর থানার এসআই জহুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিজিটাল অ্যাপোলো হাসপাতালের 2 চিকিৎসক ফয়সাল কবির এবং ফারজানা আফিয়া মেঘলাকে। পুলিশ জানায় শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার থানার আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে ডিজিটাল অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতি মারা যান বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এই ঘটনায় গত রাত 10টার দিকে সদর থানার এসআই জহুরুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে 2 লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। বিশ্বে 24 ঘন্টায় করোনায় 5,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 10,72,000। একদিনে শনাক্ত হয়েছে 3,53,000-এর বেশি। এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা 3,70,00,000-এর বেশি। এদিকে দ্বিতীয় দফা করোনা সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, অস্ট্রিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্রে প্রতিদিন শনাক্তের রেকর্ড হচ্ছে। স্পেনের রাজধানী মাদ্রিদে জারি হয়েছে জরুরি অবস্থা। ফ্রান্সের প্যারিসে আরও কড়াকড়ি হয়েছে বিধিনিষেধ। এদিকে ভারতে একদিনে প্রাণ গেছে 929 জনের। দেশটির মোট মৃতের সংখ্যা 1,07,000-এর বেশি।
নতুন ৭৩,০০০ রোগী নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৯০০-র বেশি মানুষের। নতুন করে সংক্রমিত হয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ। ব্রাজিলে নতুন করে প্রাণ গেছে ৬৫৮ জনের। করোনার ভ্যাকসিন সুষম বণ্টন নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন। বিশ্বজুড়ে ২০২১ সালের মধ্যে করোনা ভ্যাকসিনের অন্তত ২০০ কোটি ডোজ সরবরাহের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এ পর্যন্ত ১৭১ দেশ এই উদ্যোগে যুক্ত হলেও আগ্রহ দেখায়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আয়োজক কমিশন এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনায় আক্রান্ত হয় এবং পরবর্তীতে ট্রাম্প ভার্চুয়াল বিতর্ক করতে রাজি না হয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কটি ১৫ অক্টোবর মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্কে বাইডেনের কাছে হেরে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের প্রচারণা দলের দাবি, বিতর্কে ট্রাম্পের কাছে বাইডেনের পরাজয় এড়াতেই দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে সিপিডি। তাদের মতে, ট্রাম্প পুরোপুরি সুস্থ হয়েই দ্বিতীয় বিতর্কে উপস্থিত থাকতে পারতেন। তবে তাদের তৃতীয় এবং শেষ বিতর্ক ২২ অক্টোবর যথাসময়ে টেনেসিতে বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জি লেভরভ। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কার্যকর হচ্ছে এই অস্ত্রবিরতি। অস্ত্রবিরতি চলাকালে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে আলোচনা করবে দুপক্ষ। বন্দি বিনিময় ও মরদেহ হস্তান্তর নিয়েও হতে পারে আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসে আজারবাইজান ও আর্মেনিয়া। বৈঠকে ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অংশ নেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। পরে ১০ ঘন্টার দীর্ঘ আলোচনার পর এই সমঝোতায় আসে দুই দেশ। নাগর্নো কারাবাখ মালিকানা প্রশ্নে আর্মেনিয়া ও আজারবাইজানের কয়েক দশকের পুরনো সংঘাত গত ২৭শে সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হয়। ১২ দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি গৃহহীনের সংখ্যা বাড়ছে। পাঁচবারের চ্যাম্পিয়নের বিশ্বকাপ বাছাই মিশন কি সাদামাটা হলে চলে? তাই তো প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০তে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করল ব্রাজিল। ২ গোল করেছেন ফিরমিনো, নিজে গোল না পেলেও ৩টিতেই অবদান নেইমারের। এদিকে আরেক ম্যাচে কলম্বিয়ারও শুরুটা হয়েছে জয় দিয়েই। নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে হারিয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধেই এসেছে ম্যাচের সবকটি গোল। ঘরের মাঠে ব্রাজিল কখনো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ হারেনি। এই রেকর্ডকে সঙ্গী করেই সেলেসাউদের যে দলটি সাও পাওলোতে নামলো তার সময়ের অন্যতম সেরা। খেলার পরতে পরতে তার প্রমাণও মিলেছে। ম্যাচের শুরু থেকেই চাপ তৈরি করেছে ব্রাজিল। ১৬ মিনিটেই গোল এসেছে মার্কোনিওসের হেডে। এরপর আর থামেনি তিতের দল। ঘরের মাঠে নেইমার, কুতিনিও, ফিরমিনোদের এমন জ্বলে ওঠা প্রত্যাশিতই ছিল। ৩০ মিনিটে ফিরমিনোর গোলটির নেপথ্যে নেইমারের অসাধারণ প্লেমেকার রোল। বিরতির পরেই জোড়া গোল পূর্ণ করেন ফিরমিনো, সেখানেও নেইমারের অ্যাসিস্ট। গোল না পেলেও ম্যাচ জুড়েই উজ্জ্বল ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কুতিনিও ঝলক দেখা বাকি ছিল, শেষ ভাগে তারও দেখা মিলল। দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে কুতিনিও যে ক্রসটি নিলেন তা হেড করতে ভুল করেননি রদ্রিগো। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে চতুর্থ গোলটি হয় আঘাতী। আর সবশেষ গোলটি কুতিনিও নিজেই করেন উড়ন্ত হেডে। অ্যাসিস্টে আবারও সেই নেইমার। ৫-০ গোলের জয় বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করা ব্রাজিলের পরবর্তী মিশন পেরু। অন্যদিকে বাছাই পর্বের আরেক ম্যাচে বিশ্বকাপ প্রস্তুতির ঝলক দেখিয়েছে কলম্বিয়া। মাত্র ১৬ মিনিটে জাপাতার গোলে স্কোরবোর্ডে নাম তোলে কার্লোসের দল। এর ৯ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস। প্রতিরোধের চেষ্টা চালালেও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি ভেনেজুয়েলা। ২-০ স্কোর লাইন নিয়েই শেষ হতে পারত প্রথমার্ধ, তবে তা হতে দেননি লুইস। হাফ টাইমের কয়েক সেকেন্ড আগে জোড়া পূর্ণ করেন এই ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে কলম্বিয়া, তবে আর কোনো গোল আসেনি। ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়েই শেষ হয় কলম্বিয়ার প্রথম ম্যাচ। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরবর্তী সময়ে প্রথম অনুশীলন করল বয়সভিত্তিক নারী ফুটবল দল। ভোর 5:45টায় কমলাপুরের শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রেনিং শুরু করে মেয়েরা।
প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে অনুশীলন। আগামী বছরের মার্চে এএফসি অনূর্ধ্ব 20 এর বাছাই পর্ব এবং এপ্রিলে অনূর্ধ্ব 17 বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এই 2 টুর্নামেন্টকে সামনে রেখে বয়সভিত্তিক দলের ক্যাম্পে 33 জনকে ডাকা হয়েছে। তবে মারিয়া তহুরা সহ বয়সভিত্তিক দলের 9 ফুটবলার নেই এই ক্যাম্পে। নভেম্বরে শুরু হতে যাওয়া অসমাপ্ত নারী ফুটবল লিগকে সামনে রেখে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দিয়েছেন তারা। করোনার বিরতিতে প্রায় 7 মাস ঘরে বসেই ফিটনেস ঠিক রাখতে কাজ করেছেন নারী ফুটবলাররা। তবে ম্যাচে ফিট হতে মেয়েদের অন্তত 6 সপ্তাহ অনুশীলন দরকার বলে জানিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। আমরা ফিটনেস প্র্যাকটিস করছি এবং কি স্যারদের শিডিউল অনুযায়ী কাজ করছি, করার পরে এখন আরও আমাদের ফিটনেসটা মানে ফিরে আসার জন্য আমরা এখানে আরও ট্রেনিং করতেছি, প্র্যাকটিস করছি। মানে আমরা আস্তে আস্তে মানে উন্নতির দিকে যাব। সবার পারফরমেন্স ভালো, কিন্তু মানে আগে যে ছিল সেরকম পারফরমেন্স নাই। নিয়মিত কিছু না কিছু কাজ তারা করেছে, আমরা মনিটরিং করেছি, কিন্তু যেহেতু তারা নিজেরাই করেছে তো পুরোপুরিভাবে ওদের কাছ থেকে এই ফিটনেসটা আশা করা যায় না, সেটাই আসলে স্বাভাবিক। এখন তো আমাদের ন্যাশনাল টিমের শিডিউল আপাতত নেই, তো আমাদের ফেডারেশন আসলে করোনার আগ থেকে আপনারা চেষ্টা করতেছে যে ন্যাশনাল টিমের যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলানো যায়। আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুবাইতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এ পর্যন্ত 6 ম্যাচের মাত্র 2টিতে জয় চেন্নাইয়ের। এবারের আসরে ব্যর্থ ক্যাপ্টেন কুল ধোনি। ডয়েন ব্রাভোর স্কোয়াডে থাকা স্বস্তি দিচ্ছে অধিনায়ককে, তাছাড়া দলে থাকছে না তেমন কোনো পরিবর্তন। বেঙ্গালুরুর একাদশে মঈন আলীর জায়গায় থাকতে পারেন ফিট হয়ে ফেরা ক্রিস মরিস। স্কোয়াডে থাকতে পারেন অ্যাডাম জাম্পাও। আরেক ম্যাচে লড়বে কিংস 11 পাঞ্জাব আর কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। কলকাতা হয়ে ওপেনিংয়ের ভরসা দিচ্ছেন রাহুল ত্রিপাঠী। 6 ম্যাচের 5টিতে হেরে চাপে পাঞ্জাব, আর পয়েন্ট টেবিলের 4র্থ স্থান স্বস্তির কারণ কলকাতার। ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে মুখোমুখি সোফিয়া কেনিন আর ইগা সিয়াতেক। আজ সন্ধ্যা 7টায় শুরু হবে গ্র্যান্ড স্ল্যামের লড়াই। দুজনে এবার মাঠে নামছেন নিজেদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লড়াইয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্রেঞ্চ ওপেন নারী এককে ছিল না তেমন বড় নাম। ভাবা হচ্ছিল শীর্ষ বাছাই সিমোনা হালে বুঝি সহজেই হাতে তুলবেন তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম, কিন্তু তৃতীয় রাউন্ডেই থেমেছেন। আর তাকে থামিয়ে নতুন শুরুর ইঙ্গিত যিনি দিয়েছিলেন সেই ইগা সিয়াতেক এখন ইতিহাস গড়ার অপেক্ষায়। মাত্র 19 বছর বয়সেই মেজর টুর্নামেন্টের ফাইনালে এই পোলিশ তারকা। এই শতাব্দীতে জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম এমন কীর্তি গড়েছেন। এখনও প্রফেশনাল সার্কিটে কোনো ট্রফি জেতা হয়নি। গ্র্যান্ড স্ল্যাম দিয়েই কি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তিনি? ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলাটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। সেরা পারফরমেন্স দিয়েই এ পর্যন্ত এসেছি। জানি অনেক ভালো খেলার সামর্থ্য আছে আমার। চাপ নিয়ে খেলতে আমার কোনো সমস্যা হয় না। আশা করি ফাইনালেও ভালো কিছু উপহার দিতে পারবো। তবে ফাইনালে সিয়াতেকের চ্যালেঞ্জ 4র্থ বাছাই সোফিয়া কেনিন, যিনি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন। এবারের রোলাগারো যাত্রাটা খুব একটা কঠিন ছিল না কেনিনের জন্য। ফাইনালে উঠতে যাদেরকে হারাতে হয়েছে তাদের মধ্যে বড় নাম কেবল পেত্রা কেভিতোভা। সিয়াতেক কেনিন দ্বৈরথে নতুন রানী পাচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টে কে হাসবে শেষ হাসি, তারই এখন অপেক্ষা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জকোভিচ। সেমিতে 5 সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিসিপাসকে হারিয়েছেন শীর্ষ বাছাই। লড়াই চলেছে প্রায় 4 ঘন্টার মতো। শুরুটা ভালো করেছিলেন জোকো, সাবলীলভাবেই জিতে নেন প্রথম 2 সেট। তবে 6-3, 6-2 গেমে এগিয়ে থাকা জোকোর জন্য তৃতীয় সেট কঠিন করে দেন সিসিপাস। 7-5, 6-4 গেমে পরের 2 সেট জিতে নেন এই পঞ্চম বাছাই। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলে গেছেন শীর্ষ বাছাই জকোভিচ। শেষ সেটে 6-1-এর জয়ে ফাইনালের টিকিট পান সার্বিয়ান তারকা। ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন জোকো। এ নিয়ে নবমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হবে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী। নড়াইলে নানা কর্মসূচিতে পালিত হয়েছে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 26তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে আয়োজন করা হয় কুরআনখানি ও দোয়া মাহফিলের।
সকাল 9টায় এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়। পরে নড়াইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে এবার আয়োজন সীমিত করা হয়েছে। 1924 সালের 10ই আগস্ট মাসিমোদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এই চিত্রশিল্পী এস এম সুলতান। তিন 3,732 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে মঙ্গোলিয়া থেকে বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে এসেছে কুড়া প্রজাতির ঈগল আরাঙ্গা। পাখিটির ওড়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 122 কিলোমিটার। শীতে পরিযায়ী ঈগলের যাত্রাপথের রহস্য জানতে তার গায়ে বসানো যন্ত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য। গবেষকরা বলছেন, এতদিন এই পাখির পরিজন তথ্য অনুমান নির্ভর থাকলেও এখন তা পরিষ্কার। দক্ষিণ মঙ্গোলিয়ার গোবি মরুভূমির বুনসাগান হ্রদ থেকে প্রতি বছর আসে পালাসি কুড়া ঈগল। শীত নামার আগে খাবারের সন্ধানে এসব ঈগল পাড়ি জমায় বাংলাদেশের হাওর এলাকায়। আরাঙ্গা নামের একটি মেয়ে কুড়া ঈগলের গায়ে 20 আগস্ট স্যাটেলাইট যন্ত্র বসানো হয়। 7 দিনের মাথায় মঙ্গোলিয়া থেকে চীনের সীমানায় প্রবেশ করে পাখিটি। এরপর প্রায় 2500 কিলোমিটার পাড়ি দিয়ে চীন ভুটান সীমান্তে প্রবেশ করে 13 সেপ্টেম্বর। চীনের সীমানায় ছিল 13 দিন। এ সময় পাখিটি প্রায় 8 থেকে 10টি মিঠা পানির লেকে বিশ্রাম নেয়। গুগল ম্যাপের হিসাব বলছে আরাঙ্গা 3,732 কিলোমিটার পাড়ি দিয়ে 19 সেপ্টেম্বর টাঙ্গুয়ার হাওরে পৌঁছায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,421 মিটার উপরে উড়েছে আরাঙ্গা। একটানা 10 ঘন্টায় 341 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে পাখিটি। পুরো হাওর অঞ্চলে একটা পাখির গবেষণা থেকে আমরা বুঝতে পারছি যে হাওর অঞ্চলের জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে। এই ধরনের গবেষণা অন্যান্য পাখির ক্ষেত্রেও যদি বাড়ানো হয়, তাহলে আমরা এই পুরো জলাশয় জুড়ে বা আমাদের এই মিঠা পানির যেসব জলাশয় আছে সেসব জলাশয়ের স্বাস্থ্য কিরকম আছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব। ছোট বড় পর্বতমালা অতিক্রম করে ঈগলটি এখন টাঙ্গুয়ার হাওরে। শীত মৌসুমে নিরাপদ সংসার শুরু করবে। ডিম থেকে বাচ্চা বড় হলে আবার ফিরে যাবে তিব্বত আর মঙ্গোলিয়ার কোনো হ্রদে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির সংবাদ দুপুর আজ এই পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।